ছোট দেশ হলেও যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে পানামা। দেশটির হাতে থাকা এক অস্ত্র তাদেরকে যুক্তরাষ্ট্রের চেয়েও শক্তিশালী করে তুলেছে, আর তাই বছরের পর বছর পানামার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আর না, এবার নড়ে চড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। পানামার সামনে মাথা নত করে বাঁচতে চান না তিনি। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিচ্ছে না পানামা। এখন দেশটি যদি যুক্তরাষ্ট্রকে সমীহ না করে তাহলে পানামার বিরুদ্ধে অ্যাকশন নিতে পিছপা হবেন না তিনি। শনিবার সন্ধ্যায় এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দুটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প ঠিক কী কারণে পানামার উপর ক্ষিপ্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। মাত্র কয়েক সপ্তাহ আগে পেরুতে নিজেদের একটি মেগা বন্দর উদ্বোধন করেছে চীন। এই অঞ্চলে বেইজিং এর উপস্থিতি আরও বাড়ানোর জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এমন পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হয়। তবে বিশ্লেষকরা বলছেন পানামা খাল নিয়ে চীনের কোনো পরিকল্পনা নেই। আবার পানামার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো তার দেশকে যুক্তরাষ্ট্রের আরও কাছাকাছি নিয়ে আসতে চান। কিন্তু এত কিছুর পরও ট্রাম্প এখন বলছেন তার দেশ পুনরায় পানামা খালের নিয়ন্ত্রণ নেবে। খালটির আইনি অবস্থান নিয়ে 1977 সালে করা চুক্তির প্রতি পানামা যদি সম্মান না দেখায় তাহলে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাওয়া মার্কিন জলযানের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে পানামা। তাই ওই চুক্তির আওতায় খালের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। পানামা সরকারের স্বাধীন একটি সংস্থা बांग्लादेश के चीफ मोहम्मद यूनुस साइन करते हुए विक्ट्री डे पर, और अब वो इंडिया चाहता है कि बांग्लादेश तरक्की की तरफ ना जाए। हाँ, तो जाहिर है जब इंडिया के खिलाफ नारे लगाएंगे वो क्यों सपोर्ट करेंगे? इसीलिए फिर वो रशिया की तरफ वो फोर्स लगा रहा है कि ताकि बांग्लादेश बिल्कुल ही जो कंगाल हो, इंडिया प्रेशर डाल रहा है। इंडिया प्रेशर डाल रहा है बिल्कुल। हिंदुओं के साथ जो बिहेव किया है, स्टूडेंट्स के साथ टॉर्चर करते रहे हैं, ठीक है, और कुछ कत्ल भी किए हैं नौजवान इंडिया के। तो उन्होंने सोचा कि अगर हमारे मुल्क के लोगों को या हमारे रिलीजन के लोगों को आप जो है इस तरह टॉर्चर करोगे या तंग करोगे तो इट्स अ नेगेटिव थिंग जो ये कर। ये ढाका की तस्वीर आप देख रहे हैं। ढाका में आज विजय दिवस मनाया जा रहा है। आज ही के दिन दरअसल बांग्लादेश का जन्म हुआ, आप ये कह सकते हैं। विजय दिवस की तस्वीरें बांग्लादेश की देख रहे हैं आप। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক। তো সেই কারণেই আমি খুব চিন্তিত যে কামাল আহমেদ আমাদের বন্ধু, তিনি কি সাজেশন দেন, আবার আমি ওই অন্ধকার যুগে যাই কিনা। যাই হোক, আমি এটা আশাবাদী এই কারণে যে প্রফেসর ইউনুস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? আমরা উনি কি ওনার প্রশাসনকে বলছে আপনি লিখেন না? সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বের হতে পারছি না, এবং বের হতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রাটা। আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আমরা সবাই যার যার মতো বলবো, সত্য বলবো না, মিথ্যা কথাই বলে যাব। আড়ালে আবদালের যেভাবে আমরা বলি ঠিক এইরকমই বলবো। বরং জিল্লুর রহমানকে, সিজিএস কে আমি রিকোয়েস্ট করবো আপনি পল্টনে করেন অথবা সোহরাওয়ার্দীতে করেন, প্রেস ক্লাবের সামনে করেন। সাধারণ মানুষ কি বলে সাংবাদিক সম্পর্কে ওইটা বলেন। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সম্প্রতি আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এ ঘটনা নিয়ে তদন্ত কমিটির প্রধান আব্দুস সাত্তার বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনার পর সমিতির পক্ষ থেকে 10 নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে 15 নভেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে এরই মধ্যে কমিটির সদস্য সচিব সহ 4 জন পদত্যাগ করেছে। ঘটনাটি ঘটে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর। চিন্ময় কৃষ্ণ দাস সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকন সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না পাওয়ার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ এবং ভাঙচুরের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ইসকনের সদস্যরা। তদন্ত কমিটির প্রধান আব্দুস সাত্তার আরও জানান, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনার সঙ্গে
সরকারি কর্মকর্তা বা কর্মচারীরাও জড়িত থাকতে পারে। পুলিশের মাইক ব্যবহার করে প্রিজন ভ্যানে চিন্ময় কৃষ্ণ দাস বক্তব্য দেন, যা সন্দেহজনক। এমনকি 1 ঘন্টার মধ্যে মামলার নকল সংগ্রহ করার ঘটনাও ঘটে। তদন্ত কমিটির কার্যক্রম পরিচালনায় নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। সদস্যদের পদত্যাগের ফলে কার্যক্রমে বিঘ্ন ঘটে। এছাড়াও ঘটনা তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুস সাত্তার বলেন, আমি নিজেই এই তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি, কারণ এটি সাধারণ কোনো ঘটনা নয়। আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর জায়গায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা নিয়ে একজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক দিয়ে তদন্ত করা উচিত। প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত 26শে নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটি। চট্টগ্রাম আদালত পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির 5 সদস্য পদত্যাগ করেছেন। কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানিয়েছেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে নিরপেক্ষ ও সঠিক তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেন তারা। আর গত বুধবার কমিটির সদস্যরা পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি জানাজানি হয় শনিবার। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব পড়ুয়া। গত 26শে নভেম্বর সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় তাণ্ডব ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনার পর সংবাদ সম্মেলন করে জেলা আইনজীবী সমিতি। এরপর সাবেক পিপি সিনিয়র আইনজীবী আব্দুস সাত্তারকে প্রধান করে তদন্তের জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়। আর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয় 6 দিনের মধ্যে। কিন্তু তার আগেই এই কমিটির সব সদস্য পদত্যাগ করেন। আইনজীবী আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেন তারা। পুলিশ যেখানে তদন্ত করছে, এখানে আমরা যদি তদন্ত করি, এটা প্রশ্নবিদ্ধ হবে, বিতর্ক সৃষ্টি হবে। তা আমরা চাই আদালত অঙ্গনে এ ধরনের একটা ঘটনা যাতে তদন্তে কোনো বিতর্ক সৃষ্টি হয়। এই বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, ঘটনার সঙ্গে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন ও আদালতের কর্মকর্তারাও সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এই ঘটনায় 6টি মামলা হয়েছে। মামলাগুলো পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা তদন্ত করছে। আমরা চেয়েছিলাম যে আমাদের পক্ষ থেকে তদন্ত কমিশন করে আমরা একটা রিপোর্ট রেডি করব। 7 দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে আগামী 29 ডিসেম্বর সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি করবে ইনকিলাব মঞ্চ। 3 দফা দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা। এর আগে দুপুর 12টায় শাহবাগে জড়ো হন সবাই। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে গেলে সেখানে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই জমায়েত হন সবাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান ইনকিলাব মঞ্চের নেতারা। যখন হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, তখন আমার ভাইদেরকে মারতেছে, আমাদের ভাই বোনরা বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যার শিকার হইতেছে। তাহলে আপনারা ভিআইপি প্রোটোকল ছেড়ে দেন, আপনারাও মার খেন, আমরাও মার খেয়ে। আর আপনারা যদি সিকিউর থাকেন তাহলে আমাদেরকে সিকিউর করেন। আমরা রাজপথের যোদ্ধা, আমরা উই আর অলরেডি শহীদ, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। যতক্ষণ না পর্যন্ত উপদেষ্টা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাস্তায় শুয়ে থাকি। তারা যদি সামান্যটুকু সময় হয় না আমাদের কাছ থেকে এসে আমাদের যে দাবিগুলো লিখিতভাবে নিয়ে যেতে, আমরা চাই আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আছে, আমরা অন্বেষণ করে যাব যতক্ষণ পর্যন্ত তারা এইখানে না আসবে। বন্ধুর জমানায় মানে কথায় কথায় চাকরি যেত। আমিও একজন ভিকটিম। 17ই মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রী ভারী ঘেরাও করেছিল। আর এই জেনারেশনে যারা অনেকেই জানেন না, সেই রিপোর্ট লিখে আমি বাংলার বাণী থেকে চাকরি হারিয়েছিলাম। আমার কোনো দোষ ছিল না। আমি রিপোর্ট লিখেছিলাম, নিউজ এডিটরে চাকরি যায় নাই, চিফ রিপোর্টারেরও চাকরি যায় নাই, আমার চাকরিটা চলে গেল মাঝখান দিয়ে। কেউ চাকরিও দিতে চায় না। যাই হোক, আমি মনে করি যে আমরা সংস্কার কথা বলছেন, সংস্কার হওয়া উচিত ইতিহাসের সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি
যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সরকার বদলে গেলে এইটাই হবে, যেটা আজকে যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই 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 যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। বছর শেষের খুশি আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলে এটা হবে। পত্রিকার অফিসের সামনে থেকে গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? আমি তো সাংবাদিকতা দেখি না এই অবস্থা নিয়ে। আমি ক্যাসেট কেলেঙ্কারি রিপোর্টটা করেছিলাম, আমাকে একজন সিনিয়র সাংবাদিক বললেন এবার ধরা খাওয়া, ওইখানে যাই আত্মসমর্পণ করতে হবে কোর্টে, নিঃশর্তভাবে বলতে হবে যে ভুল করেছিলাম। কিন্তু আমি হেসেছিলাম তখন, কারণ আমার হাতে ক্যাসেট ছিল এবং আমি আদালতে প্রমাণ করেছি যে এটা ক্যাসেট ছিল এবং এটা সত্য ঘটনা। তারপরেও আমার 1 মাসের জেল হয়ে আছে। 22 বছর যাবৎ মামলাটা আদালতে ঝুলে আছে, এখন উচ্চ আদালতে। এই হচ্ছে বাংলাদেশ। আরেকটা ঘটনা বলি, এই হারিস চৌধুরী বিএনপি নেতা 11 বছর কোথায় ছিলেন? সে রিপোর্ট করার কারণে আমাকে প্রেস ক্লাবে, আমি আসি না প্রেস ক্লাবে, একদিন আসার পরে আমাকে বললেন যে ভাই এটা বোধহয় ঠিক হলো না। একটা বড় পত্রিকা 3 দিন বাদে আমার ওই রিপোর্ট নিয়ে পুলিশের বরাত দিয়ে বললো রিপোর্টটা সত্য না। কিন্তু আখেরে কি হলো? আখেরে প্রমাণিত হয়েছে যে ওই রিপোর্টটা কারেক্ট ছিল। এবং উনি প্রফেসর মাহমুদুর রহমান, যিনি হারিস চৌধুরীর হিসেবে মারা গেছেন, এবং এটা হারিস চৌধুরীর লাশ, এটা প্রমাণিত হয়েছে। যাই হোক, নিজের কথা বললাম এই কারণে যে আসলে একটা তো হচ্ছে দুর্নীতির সমস্যা রয়েছে, রাজনীতিকরণের সমস্যা রয়েছে, তারপরে শিক্ষা বা জনসচেতনতার একটা সমস্যা রয়েছে, এবং আমাদের অদক্ষতা, আমাদের নিয়ম নীতি না মানা, নিয়ম নীতি বাস্তবায়ন না করা। তো এই বহুমাত্রিক সমস্যা রয়েছে, ফলে এটা সমাধানটাও এই কারণে কিছুটা চ্যালেঞ্জ, কারণ সবগুলো স্টেক হোল্ডারকেই এটাকে এক ধরনের ঐক্যমতে আমাদের নিয়ে আসতে হবে, এবং সেটা একদিকে যেমন নীতিগতভাবে, আরেকদিকে হচ্ছে সেটার একটা রাজনৈতিক চাপও থাকতে হবে, কারণ এটা করাটা অত সহজ হবে না, কারণ এটার সাথে যেহেতু একটা ব্যাপক সুবিধাভোগী অংশ কিন্তু জড়িত এই দুর্নীতির সাথে, এই নৈরাজ্যের সাথে। ফলে আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি কাজ করি, আমরা মনে করি যে এটার সম্ভব, এবং মানুষের ভিতরে কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আছে। এবং আমি প্রথমেই যেটা বললাম যে যেহেতু 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন একটা আমাদের কিন্তু চোখ খুলে দিয়েছিল সেই সময়, যে নিরাপদ সড়কের বিষয়টা যে খুবই একটা মৌলিক বিষয়, এবং সেই সময় 18 সালের পর থেকে এটি ব্যাপক আলোচনায় আসে বিভিন্ন সেক্টরই। ফলে এবং আমাদের জেনারেশন যেহেতু ওই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, তাই কিন্তু এই জেনারেশন এবং সাধারণ মানুষ এবং জুলাই অভ্যুত্থানের পরে মানুষের স্বাভাবিক প্রত্যাশা যে এই বিষয়টির একটা আসলে সমাধান হবে। যদিও আমি যারা সংশ্লিষ্ট আছেন নীতি নির্ধারক পর্যায়ে, তারা ভালো বলতে পারবেন এখানে কতটুকু কাজ আগানো গেল। আমি মনে করি পরিবহন সেক্টরের দুর্নীতিটা বন্ধ হয় নাই। পরিবহন সেক্টরের আগে একদল দুর্নীতির সাথে জড়িত ছিল, এখন অন্য দল দুর্নীতির সাথে জড়িত, বাট দুর্নীতিটা চলমান আছে। ফলে ওই দুর্নীতিটা আমাদের বন্ধ করতে হবে। ওই সেই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলার একটা দায়িত্বশীল ভূমিকা আসলে প্রয়োজন, কারণ রাজনৈতিক কর্মীরাই এই ঘটনাগুলোর সাথে জড়িত, দুর্নীতির সাথে। তো সেইটা একটা বিষয়, এবং রোড অ্যাক্সিডেন্টের আর বিষয়গুলোর প্রতি আরও বেশি সরকার বা নীতি নির্ধারকের জায়গা থেকে আরও বেশি আন্তরিক হওয়া। কারণ দেখা যায় যে আমরা মনে করি যে একজন সাধারণ মানুষ হচ্ছে এটার সবচেয়ে বড় ভুক্তভোগী, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেছে, অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। সমাজের উচ্চ পর্যায়ের সাথে যারা জড়িত থাকে, অ্যাক্সিডেন্ট যারা করে, যে তাদের আসলে বিচার হয় না, তারা কোন ধরনের জবাবদিহিতার আওতায় আসে না, আসলে সাধারণ মানুষের জীবনটাই আসলে যায়। তো এই একটা চিত্র কিন্তু আমাদের সমাজে আছে, এটারও আসলে পরিবর্তন হওয়া দরকার। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে
আমরা এসেছিলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে, কারণ এই যে টার্গেটেড কিলিংগুলো হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে। তারপরে গতকালকেও একজন নিখোঁজ হয়েছে, আমরা খবর পেয়েছি। তো এই নিখোঁজ হওয়া, খবর পাওয়া, এই জিনিসগুলোর জন্য আমাদের আসলে আমরা 4টা দফা নিয়ে এসেছিলাম এখানে, যে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করতে হবে এবং আমাদের আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আমাদের নিরাপত্তার স্বার্থে। এবং আমাদের দেখেন 16 তারিখের পরে কিন্তু 18 তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আন্দোলনের মাঠে ছিল, দেখে আন্দোলন এগিয়ে গিয়েছিল এবং গণ অভ্যুত্থান রূপ নেয় এবং আমরা কাঙ্ক্ষিত জয়টি পাই। কিন্তু এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ওনারা খুবই এবং হচ্ছে ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করে যায় না। আমি এখন এখান থেকে বের হওয়ার পর আমার জীবন ঠিক আছে কিনা আমি সেটা জানি না। আমি তো সব জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়ের জন্য কথা বলছি। ইভেন আমার সাথে এখানে যারাই আছেন সবাই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য কথা বলছে। আমাদের জীবন ঠিক আছে কিনা, আমরা নিরাপত্তা পাচ্ছি কিনা, এবং শুধুমাত্র আমরা না, আমাদের সাথে যে আন্দোলনে যে ভাই বোনেরা নেমেছে ওদের জীবন ঠিক আছে কিনা, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যে দাবিগুলো সেটা 48 ঘন্টার মধ্যে মেনে নিবে এবং সেটা নিয়ে একটা তদন্ত কমিটি সহ আরো অনেক কিছু ওরা করে ফেলবে যেগুলো আমরা চেয়েছি। তবে একটা জিনিস আসলে কি খুবই দুঃখজনক যে আজকে যদি এই বিষয়টা আগে থেকে যদি না হতো, পদক্ষেপগুলি আগে যদি না হতো, তাহলে আমাদের সীমান্ত এবং শিয়ান ভাই এবং যারা হচ্ছে এখনো আমাদের যাদের খোঁজ পাচ্ছি না তারা এই জিনিসটা হতো না। আমি খুবই কষ্ট পাচ্ছি এবং আসলে যে দেশের জন্য আমরা এত কিছু করলাম, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় কখনোই আমরা হচ্ছে নিজেদেরকে সামনে আনি না, কিন্তু আমরা সামনে এনেছি কারণ আমাদের ছাত্র ভাই বোনদেরকে মারা হচ্ছিল, আমাদের ছাত্র ভাই বোনদের উপরে নির্বিচার হত্যা হচ্ছিল। এই কারণে গত 2 থেকে 3 সপ্তাহ যাবত ধরে যে গুপ্ত হত্যা হচ্ছে, সেই গুপ্ত হত্যার ভিতরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি এবং সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা এই 4 দফা দাবিতে উপনীত হয়েছি। আমাদের যেই নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবিটি নিম্নরূপ। দাবি নম্বর 1, একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে যার দায়িত্ব হবে সংগঠিত হত্যাযজ্ঞগুলোর মধ্যে এবং গুপ্ত হত্যার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা বিগত রেজিমের আওয়ামী ফ্যাসিস্টদের যে দোষর রয়েছে তাদের কোনো যোগসূত্র আছে কিনা তা বের করা। আগামী 48 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে 7 কার্য দিবসের মধ্যে তার প্রতিবেদনটি প্রকাশ করতে হবে। 2, প্রতিটি থানায় কমপক্ষে 5টি করে টহল গাড়ি 24/7 টহল থাকতে হবে। তারা ক্রাইম পেট্রোলিং করতে থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে বিশেষ নজরদারি রাখতে হবে। 3, প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কমপক্ষে 4 সদস্য বিশিষ্ট নন লিথাল ওয়েপনধারী একটি প্লাটুন বা টিম নিযুক্ত করতে হবে। তারা ওই নির্দিষ্ট এলাকার পাহারাদারি করবে এবং এলাকায় কে ঢুকছে কিংবা বের হচ্ছে তার মনিটরিং করবে। এদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা নিশ্চিত করতে হবে। 4, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধকরণের পরও এই জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্ট অনলাইনে ও ময়দানে সক্রিয় সকল নেতাকর্মীদেরকে এবং তাদের সহযোগীদেরকে নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্সের কার্যক্রমকে বেগবান করতে রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাকে তৎপরতা বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে এখানে তৎপর ভূমিকা পালন করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, উক্ত দাবিগুলি যদি আগামী 48 ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এর প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি, তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেই কঠোর পদক্ষেপ আমরা ঢাকা অচলের মতো আরো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাদের যে 4 দফা ছিল সেই 4 দফা নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদাবক স্যারের সাথে সুরের মূর্ছনায় এবার বিপিএল এর মঞ্চ মাতাবেন উপমহাদেশের। আমি কতিপয় প্রেস মালিকের প্ররোচনা বাংলাদেশ মুদ্রণ শিল্পী সমিতি সভা আহ্বান না করে 2025 পাঠ্যপুস্তক বোর্ডের মুদ্রণের 2024-25 পর্যন্ত প্রার্থনা 50% পাঠ্যপুস্তক বোর্ড সরবরাহিত করা, সম্পূর্ণ পাঠ্যপুস্তক মুদ্রণে আংশিক বিল প্রদানের দাবি 22/12/2024 তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন করি। আমি এনসিপি তালিকাভুক্ত প্রেসের সদস্য নই। 2025 সালে পাঠ্যপুস্তক সাধারণত আমি করি না। আমাদের ব্যবস্থা আমি আমাদের সরকারের জাতীয় স্বার্থের বিরুদ্ধে এরূপ আবেদন বিভ্রান্তি করায় জাতীয় ক্ষমা কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এরকম জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বড়দিন ঘিরে আনন্দের কমতি ছিল না জার্মানিতে। শুক্রবার শহরটির জনবহুল ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনায় যেন মুহূর্তেই আনন্দ রূপ নেয় শোকে। শনিবার বিকেলে ম্যাগদেবার্গের রাস্তায় বিক্ষোভে নামে শত শত ডানপন্থী বিক্ষোভকারী। এ সময় হামলাকারীর বিচার দাবি জানান তারা। বিক্ষোভ ঘিরে জোরদার করা হয় শহরের নিরাপত্তা ব্যবস্থাও।
অন্যদিকে ক্রিসমাস মার্কেটের পার্শ্ববর্তী সেন্ট জন চার্চে জড়ো হন বহু মানুষ। ফুল ও মোমবাতি জ্বালিয়ে শুক্রবারের হামলায় নিহতদের স্মরণ করা হয়। প্রার্থনাতে যোগ দেয়। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। 5 সদস্যের একটি দল আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তদন্ত। শ্রীলঙ্কা আবারও গেল 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সাবেক আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে উঠা 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে। এছাড়া আশ্রয়ন সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক। শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন জানতে চেয়ে 15 ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট। গঠিত হয় দুদকের 5 সদস্যের অনুসন্ধান দল। কাজ শুরু করেছেন তারা। সংস্থাটির চেয়ারম্যান জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্যপাত্র আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এ কমিটি। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট কি ঘটেছিল বঙ্গভবনে? রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে এক লেখায় সে বিবরণ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি লিখেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বঙ্গভবন থেকে আমাকে জানানো হয়েছিল 5 আগস্ট সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য। ঢাকা সেনানিবাসে সেদিন মির্জা ফখরুল সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুধু জোনায়েদ সাকি ছিলেন। আমি আর মাহমুদুর রহমান মান্না ভাই উপস্থিত হতে পারিনি। মিটিং শুরু হওয়ার 2 ঘন্টা পরে আমি জানতে পারি ক্যান্টনমেন্ট যাবার বিষয়ে। আমার ফোন বন্ধ থাকায় তা জানতে বিলম্ব হয়ে যায়। তাছাড়া আমার গাড়ির ড্রাইভারও ছিলেন দূরে। শেষে বেরিয়েও আমাদের আর যাওয়ার সুযোগ ছিল না। পরে আমাদের বলা হলো, সেনানিবাসে আপনাদের আর আসার দরকার নেই, সরাসরি বঙ্গভবনে আসেন। পরে আমি বঙ্গভবনে গিয়েছি। বঙ্গভবনে পৌঁছাই সন্ধ্যা 7টার দিকে। এর আগেই ঘটনাক্রম দেশবাসী অবগত আছেন। জনতার আন্দোলনের মুখে দুপুর 2:30টার দিকে শেখ হাসিনা ভারত পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলো মাগরিবের নামাজ আদায় করেন। এরপর শুরু হয় মিটিং। প্রায় 2 ঘন্টার মতো মিটিং হয় সেখানে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকলকে জানান, শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। জরুরিভাবে সেনাবাহিনী সকল দলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে এমন কিছু দল ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে বসে তারা আলাপ আলোচনা করেছেন কিভাবে একটা সরকার গঠন করা যায়। এখন দেশের এই পরিস্থিতিতে তার আর সময় নষ্ট করতে চাননি। 3 বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানরা মিলিত হয়ে বলেন, দেশের এই পরিস্থিতিতে আজকে বসে যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে ল অ্যান্ড অর্ডারের আরও অবনতি হতে পারে। এই বলে সেনাপ্রধান সবার মতামত জানতে চান। সার্বিক পরিস্থিতিতে এই ব্যাপারে এখন করণীয় কি? নেতৃবৃন্দ যদি মতামত দেন তাহলে ভালো হয়। সেনাপ্রধান শুরুতে সূচনা বক্তব্য রাখেন। সেনাপ্রধানের বক্তব্যের পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব এই পরিস্থিতিতে প্রথম বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তাকে অন্যায়ভাবে একটা মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এখনই রাষ্ট্রপতি নির্বাহী আদেশে তাকে মুক্ত করে দিতে পারেন। মতবিনিময়ে 3 নম্বর ব্যক্তি হিসাবে আমি কথা বলেছিলাম। 4-5টা পয়েন্ট কথা বলেছিলাম আমি। প্রথমে প্রেসিডেন্টের মনোযোগ আকর্ষণ করে বলেছি, শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এ বিষয়ে আপনার দিক থেকে পরিষ্কার একটা বক্তব্য থাকা দরকার। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বঙ্গভবনে দেখে সবাই বিস্মিত মন্তব্য হয়েছিলেন। সেদিন জিএম কাদের মার্শাল ল জারি করার কথা বলেছিলেন, যেটা অন্য কোনো রাজনৈতিক দলগুলো মেনে নেননি। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল। তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সে লক্ষ্যে সম্প্রতি অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত। জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী স্থলবন্দর শহর পেট্রাপোল থেকে শিগগিরই মেট্রো রেলে করে কলকাতায় যাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শান্তনু ঠাকুর। তিনি বলেন, আগামী দিনে অনেক বড় সীমান্ত শহর হিসেবে নাম হবে পেট্রাপোলের। কলকাতার সঙ্গে জুড়ে সেখানে তৈরি হবে নতুন মেট্রো স্টেশন। 20 ডিসেম্বর শুক্রবার পেট্রাপোল স্থলবন্দরে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন পেট্রাপোল নিয়ে এমন বড় ঘোষণা দিয়ে বসলেন শান্তনু ঠাকুর।